সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রিকন সরকার, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বুড়িচং এসএফ ডিগ্রি কলেজ আছি তোমাদের সাথে। তোমরা সকলে অবগত আছো যে নোভেল করোনা ভাইরাসের কারণে যে বৈশ্বিক সংকট সৃষ্টি হয়েছে, তার কারণে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই শিক্ষা কার্যক্রম যেটুকু সর্বপরিসরে যেটুকু চলমান আছে সেটা সম্পূর্ণ অনলাইন নির্ভর হয়ে পড়েছে। সেই প্রেক্ষিতে আমরাও আমাদের ক্লাস প্রোগ্রামগুলো তোমাদের নিকট অনলাইনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সেখান থেকে ক্লাস সংগ্রহ করে সেগুলো বোঝার চেষ্টা করবে। আজ আমি রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন এর তৃতীয় অধ্যায় জারণ বিজারণ অংশটি নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং শেখার চেষ্টা করবে। আসো আগে আমরা জারণ বিজারণ কি সেই সম্পর্কে আগে ধারণা নিই। তো প্রথমেই এখানে আমি জারণ বিজারণ সম্পর্কে যে মতবাদটি এখানে তুলে ধরছি সেটা হলো ইলেকট্রনের মতবাদ। এই মতবাদটি সর্বপ্রচলিত এবং সবচেয়ে লেটেস্ট বলা যায়। সেই অনুযায়ী জারণ হলো কি, কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন ত্যাগ করাকে জারণ বলে। অর্থাৎ মৌল থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, তার ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে, তার প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা কমে যাবে, এটি হলো তার জারণ। যেমন পটাশিয়াম মৌলটি একটি ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম আয়ন এবং ইলেকট্রন তৈরি করলো, অর্থাৎ পটাশিয়াম ইলেকট্রন বেরিয়ে গেছে, পটাশিয়ামের জারণ ঘটেছে। আর সেই সাথে পটাশিয়াম কি হয়েছে, জারিত হয়েছে। এই কথাটি একটু খেয়াল রাখতে হবে যে যার জারণ ঘটে সে জারিত হয়েছে আমরা বলবো। তো পটাশিয়াম জারিত হওয়ার সাথে সাথে যে পটাশিয়াম আয়ন তৈরি করলো সে কিন্তু পটাশিয়াম থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্ম হয়ে যায়। তাতে সে আয়ন অবস্থায় সে অনেক নিষ্ক্রিয় কাঠামো অর্জন করেছে। তো পটাশিয়াম যদি আমাদের শরীরে যে পটাশিয়াম প্রয়োজন সেটা কিন্তু অ্যাকচুয়ালি পটাশিয়াম আয়ন। পটাশিয়াম যদি আমরা খেয়ে নিই সেটা আমাদের মুখে আগুন ধরে উঠতে পারে, অনেকটা রিস্ক আছে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আমাদের পটাশিয়াম আয়ন এভাবে যে কোনো ধাতু ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন হয়, তখন সেটা তার জারণ ঘটে। এবার আসলে বিজারণ। বিজারণ আমি আরেকটা বলি, জারণ ইংরেজিতে বলা হচ্ছে এটা অক্সিডেশন, আর বিজারণ ইংরেজিতে বলা হচ্ছে রিডাকশন। ইংরেজি নামগুলো তোমাদের জেনে রাখা ভালো। তো বিজারণ হলো রাসায়নিক বিক্রিয়ায় কোন অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন গ্রহণ করাকে বিজারণ বলে। কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। অণু, পরমাণু, আয়নগুলো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাদের ঋণাত্মক চার্জ বৃদ্ধি করবে। এই যে দেখো, আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে I-, অর্থাৎ তার এখানে ইলেকট্রন প্রোটন সমান ছিল, এখানে তার ইলেকট্রন থেকে একটি প্রোটন থেকে একটি ইলেকট্রন বেশি আছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করেছে, অর্থাৎ তার বিজারণ ঘটেছে। যেহেতু আয়োডিন এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, সে আয়োডিন বিজারিত হয়েছে বলবো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে উপরে আমরা দেখেছি যে জারণ ঘটে সে জারিত হয়েছে, আর যে যার বিজারণ ঘটেছে সে বিজারিত হয়েছে। এইভাবে এই যে আয়োডিনটাও দেখে একইভাবে, আয়োডিন যদি বিশুদ্ধ অবস্থায় একটা বিষাক্ত পদার্থ, যদি এটা অনেক কাজ আছে, এটা আয়োডাইড যেটা, এটাই আমরা আমাদের আয়োডিনের ঘাটতি পূরণ করবে। এই আয়োডাইড এটাই আমরা বিভিন্ন যৌগের সাথে আমরা গ্রহণ করে থাকি, যেমন আয়োডিন যুক্ত লবণ। এই যে পটাশিয়াম, দেখো এই পটাশিয়াম আয়ন প্লাস I-, এই দুটো মিলে কি হয়ে যাবে? পটাশিয়াম আয়োডাইড যোগ হবে। এই যোগটা যদি আমরা গ্রহণ করি এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমরা একদিকে পটাশিয়ামের ঘাটতি পূর্ণ হবে, আয়োডিনের ঘাটতি পূর্ণ হবে। তো আসলে শিক্ষার্থীরা আমরা জারণ বিজারণ সম্পর্কে ধারণা নিলাম এখান থেকে। এখন আসো আমরা পরবর্তী যেটা জারক এবং বিজারক সম্পর্কে আলোচনা করব। তো জারক বিজারকের বিষয়টা আমি শুরুতে একটু লিখে নেই, জারক বিজারক কি হতে পারে সেটা। জারক যেটা সে অন্যকে জারিত করবে। জারক জারক হলো যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়। এই জিনিসটা আমি আগে জারিত বিজারিত বিষয়টা আগেই বলেছি। তাহলে এখানে জারক কি করবে? যে অন্যকে জারিত করবে। অন্যকে জারিত করবে কিভাবে? অন্য থেকে ইলেকট্রন নিয়ে আসবে। জারকের কাজ হলো অন্য থেকে ইলেকট্রন নিয়ে আসবে এবং নিজে বিজারিত, নিজে সেই ইলেকট্রন গ্রহণ করবে। এভাবে জারকের উদাহরণটা আমরা
যে যার বিজারণ ঘটেছে মূলত সেই জারক হবে। আর তুমি বিজারক দেখো, যে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, সে হলো বিজারক। আগেই আমরা জানলাম যে বিজারিত মানে যে ইলেকট্রন গ্রহণ করেছিল সে বিজারিত হয়েছে, তার মানে বিজারক অন্যকে বিজারিত করে সেই ইলেকট্রন অন্যকে দিয়ে দিচ্ছে, সেই ইলেকট্রন গ্রহণ করে সে বিজারিত, আর যেহেতু বিজারক অন্যকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে তো তার ইলেকট্রন ত্যাগ ঘটছে, সে জারিত হয়েছে আমরা বলি। এবার আমরা জারক এবং বিজারক সম্পর্কে জানলাম। এবার আসলে আমরা জারক বিজারক কিছু উদাহরণ আমরা জানি যে কোন ধরনের পদার্থগুলো জারক হবে, কোনগুলো বিজারক, কিভাবে সহজে তুমি জারক বিজারক সম্পর্কে চিনবে। এগুলো আমি একটা চার্ট আকারে দিয়ে দিচ্ছি। এই চার্টটা যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমার জারক বিজারক চিনতে আর অসুবিধা হবে না। তো একটা বিষয়, জারক হলো অক্সিডাইং এজেন্ট, মনে রাখবে জারক অক্সিডাইং এজেন্ট, আর বিজারক হলো রিডিউসিং এজেন্ট। এই নামগুলো তোমরা জেনে নেবে, তোমাদের বইয়ের পাশে নামগুলো লেখা থাকে। তো আমি প্রথমে চার্ট করব, দুইটা ভাগ করে নিই, একদিকে জারক অক্সিডাইং এজেন্ট আর একদিকে হলো বিজারক। জারক বিজারকের উদাহরণ যদি আমরা উদাহরণে যাই তাহলে প্রথমে আমরা জারক যারা আছে যারা কি চিনব সহজে, যে সকল অধাতু কি হয়ে থাকে, জারক হয়ে থাকে। কিভাবে? যেমন অক্সিজেন একটা অধাতু তোমরা জানো কোনগুলো পর্যায় সারণীতে আছে। তারপরে এই যে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটসেট্রা যে অধাতুগুলো রয়েছে এগুলোই তোমাদের জারক হিসাবে কাজ করবে, মানে এরা অন্য থেকে ইলেকট্রন নিয়ে আসবে, অন্যকে জারিত করবে। এবার আসলে 2 নাম্বার আরো উদাহরণে যদি যাই আমরা, সেক্ষেত্রে হলো তোমার যৌগের নামের শেষে ইকযুক্ত যৌগ বা মৌলের সর্বোচ্চ যোজনীর যৌগ, এরা জারক হিসেবে কাজ করবে। যেমন নামের শেষে যুক্ত যৌগ যদি আমি বলি, যেমন Fe3+, এর যৌগটা কি হবে, যেমন ফেরিক ক্লোরাইড, ফেরিক সালফেট, এই যৌগগুলি জারক হিসেবে কাজ করবে। তারপরে Cr3+, যেমন Cr3+ এর যৌগটা এখানে আসবে না। এরপরে আসো তোমার Cu2+, কিউপ্রিক সালফেট বা কপার 2 সালফেট, এটা আসতে পারে। তারপরে তোমার আসো SN4+, স্টেনিক ক্লোরাইড, স্টেনিক সালফেট, এই যৌগগুলি আসবে। Pb4+, প্লাম্বিক ক্লোরাইড বা প্লাম্বিক সালফেট, এই যে যৌগগুলিতে মৌলের সর্বোচ্চ যোজনী ব্যবহার হয়েছে এখানে, যেমন এই যৌগগুলি জারক হিসাবে কাজ করবে। এছাড়াও আরো সর্বোচ্চ যোজনী কিছু যৌগ রয়েছে, যেমন K2, Cr2, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো সবচেয়ে বহুল ব্যবহৃত কিছু জারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এছাড়াও রয়েছে তোমাদের নাইট্রিক অ্যাসিড, এই হচ্ছে একটা জারক পদার্থ, এটা আগেও জানো তোমরা। আর রয়েছে তোমার গাঢ় সালফুরিক অ্যাসিড, এই পদার্থগুলো জারক হিসাবে কাজ করতে। আমরা অনেকগুলো জারক সম্পর্কে এখানে ধারণা নিয়ে নিলাম। সাধারণত যে জারকগুলো রাসায়নিক বিক্রিয়া সচরাচর অংশগ্রহণ করে থাকে। এবার আসো এখানে এক বিজারক পদ্ধতি যে আমি জানি, এখানে যেহেতু সকল অধাতু লিখেছি, স্বাভাবিকভাবে এখানে সকল ধাতু হবে। সকল ধাতু যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, লেড এটসেট্রা, এই ধাতুগুলো বিজারক হিসাবে কাজ করবে। এরা অন্যকে ইলেকট্রন দান করবে, নিজেরা ইলেকট্রন ত্যাগ করবে, তাদের নিজেরা জারিত হবে, অন্যকে বিজারিত করবে। তো এরপরে 2 নম্বরে যদি আসি আমরা, এখানে যেমন নামের শেষে ইক যুক্ত ছিল, এখানে নামের শেষে আস যুক্ত, নামের শেষে আস যুক্ত যৌগ বা সর্বোচ্চ থেকে
কম যোজনীর যৌগ। সর্বোচ্চ যোজনী ছিল এখানে, এখানে সর্বোচ্চ থেকে কম যোজনীর যৌগগুলি হবে, যেমন Fe2+, ফেরাস ক্লোরাইড, ফেরাস সালফেট, এই যৌগগুলি বিজারক হিসাবে কাজ করবে। এছাড়া আছে তোমার Cu+, কিউপ্রাস ক্লোরাইড, CuCl, তারপরে তোমার Sn2+, স্ট্যানাস ক্লোরাইড, Pb2+, প্লাম্বাস ক্লোরাইড, এই যৌগগুলি তোমার বিজারক হিসাবে কাজ করবে। যে যৌগগুলি ফেরাস সালফেট, কপার কিউপ্রাস সালফেট বা কিউপ্রাস ক্লোরাইড, এই টাইপের যৌগগুলি। 3 নাম্বার হলো বিভিন্ন হাইড্রাইড এবং হ্যালাইড। হাইড্রাইডের হ্যালাইড বলতে কি, হাইড্রোজেন গঠিত যৌগ, আর হ্যালাইড হলে হ্যালোজেন গঠিত যৌগগুলিকে। হাইড্রাইড হ্যালাইড গুলো সাধারণত বিজারক হিসাবে কাজ করে। যেমন আমি এখানে যদি দেই HF, HCl, HBr, HI, তারপরে H2C2O4, যেটা অক্সালিক অ্যাসিড নামে পরিচিত, এটা H2S, H2O2, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এছাড়া হ্যালাইড বলতে এখানে পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড বা সোডিয়াম ক্লোরাইড, এই জাতীয় হ্যালাইডগুলো বিজারক হিসাবে কাজ করবে। তাহলে আমরা মোটামুটি জারক বিজারকের অনেকগুলো উদাহরণ জানলাম। যে এই উদাহরণগুলি জানলে তোমাদের এখানকার যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো আছে এগুলো তোমরা সহজে এই আলোকে দিতে পারবে এবং জারক বিজারক সহজে চিনতে পারবে। এখন আসো, জারক বিজারক আলাদা আমরা দেখলাম। কিছু যৌগ আছে জারক বিজারক উভয় রূপে কাজ করে, সেগুলো কি সেগুলো আমরা একটু দেখি। যেগুলো যৌগ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া কখনো জারক আবার কখনো বিজারক উভয় রূপে আচরণ করে। জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে। এগুলো হলো তোমার সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। যদি এখানে আমি হাইড্রোজেন পারঅক্সাইড লেখা আছে বিজারক, কিন্তু সে জারক হিসাবে কাজ করে। তারপরে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, CO3, সালফিউরাস অ্যাসিড, নট সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এই যৌগগুলি তোমাদের বিভিন্ন বিক্রিয়া আমরা জারক এবং বিজারক উভয় রূপে আচরণ করতে দেখেছি। এই হলো আমাদের জারক বিজারক গুলি আমরা চিনলাম। এবার আসা আমাদের যেটা আমাদের দরকার, জারণ সংখ্যা। কেন জারণ সংখ্যা শিখতে হবে? যে একটা রাসায়নিক বিক্রিয়া, একটি মৌল বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে তার জারণ সংখ্যা নির্ণয় করে কিন্তু আমরা সে কতটা ইলেকট্রন গ্রহণ বা কতটা ইলেকট্রন বর্জন করলো সেই বিষয়গুলি আমরা বের করতে পারি। তাহলে আসার আগে আমরা জারণ সংখ্যাটা কি সেটা আগে জেনে নিই, যেটাকে আমরা অক্সিডেশন নাম্বার বলি। যদি আমরা এখানে অক্সিডেশন নাম্বার জারণ বোঝাচ্ছি, কিন্তু এখানে অক্সিডেশন নাম্বারটা প্লাস মাইনাস উভয় হতে পারে, ইলেকট্রন ত্যাগ গ্রহণ দুইটাকে আমরা বুঝি। এটা জারণ সংখ্যা। জারণ সংখ্যাটা কি সেটা যদি আমরা জানি, জারণ সংখ্যাটা হলো কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের পর ওই পরমাণুতে যে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয় সেই সংখ্যাটাই হলো জারণ সংখ্যা। কোন পরমাণু ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের পরে ত্যাগ বা গ্রহণের পর ওই পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা, এটা হলো জারণ সংখ্যা। ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাটা হলো ওই মৌলের জারণ সংখ্যা। তাহলে জারণ সংখ্যা এবার কিভাবে নির্ণয় করে সেটা আমরা দেখব। জারণ সংখ্যা নির্ণয়টা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এবার সহজ কিছু পদ্ধতি দিয়ে দিয়ে জারণ সংখ্যা নির্ণয় করার জন্য। এখানে আসো, জারণ সংখ্যা নির্ণয়। এক নম্বর হলো গ্রুপ 1 মৌলের জারণ সংখ্যা +1।
গ্রুপ 1 কারা আছে এটা জানো, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই মৌলগুলি জারণ সংখ্যা সবসময় +1 হবে। হলো গ্রুপ 2 মৌলের জারণ সংখ্যা +2 হবে, যেগুলো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই মৌলগুলো জারণ সংখ্যা সবসময় +2 দেখাবে। এবার সব গ্রুপ 17 মৌল যেমন হ্যালোজেন, যেগুলো এদের জারণ সংখ্যা হবে -1। হ্যালোজেন গুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো জারণ সংখ্যা -1 দেখায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। 4 হলো গ্রুপ 16, এই মৌলগুলি জারণ সংখ্যা -2 দেখায়। তো এইগুলো হলো মৌলের পর্যায়ের সামনে যে মৌলগুলি আছে, এর বাইরেও কিছু আছে, যেমন অ্যানায়ন এবং ক্যাটায়ন রয়েছে কিছু। এই আয়নগুলো চার্জই তাদের জারণ সংখ্যা, যেমন NH4 প্লাস PS4 প্লাস, এদের জারণ সংখ্যা হবে কি +1। এবার অ্যানায়ন যদি আসি OH মাইনাস, CN মাইনাস, NO3 মাইনাস, এদের জারণ সংখ্যা হবে -1। একইভাবে দ্বিযুজি যদি হয় SO4 মাইনাস, CO3 2 মাইনাস ইকুয়াল টু -2, এদের জারণ সংখ্যা হবে -2। তাহলে আমরা এখানে জারণ সংখ্যাগুলি দেখে পেলাম, যেগুলো জানলে আমরা সহজেই কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো। এবার আমরা কিছু মৌলের জারণ সংখ্যা নির্ণয়টা দেখাচ্ছি। জারণ সংখ্যা নির্ণয় যেটা এখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি। KMnO4, এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করবো। তো তোমরা এখানে জানো পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তার জারণ মান +1। ম্যাঙ্গানিজ তার জারণ মানটা যেহেতু বের করবো তাকে X ধরে নেব, আর অক্সিজেন জারণ মান হলো -2। অক্সিজেন 4টা মৌল আছে, এগুলা যে কোনো যৌগের আর্টিফিশিয়াল লিখে নিতে পারো তোমরা, যে কোনো যৌগের জারণ সংখ্যার যোগফল অলওয়েজ 0, যেহেতু সে নিরপেক্ষ যৌগ, যে জারণ সংখ্যার যোগফলটা 0 হবে এখানে। এবার আসো, আর যদি অ্যানায়ন ক্যাটায়ন থাকে তো ইকুয়াল টু দিয়ে ওই চার্জটা লিখতে হবে। এখানে আমি মানটা বের করি 1 + x - 8 = 0, তাহলে দাঁড়াচ্ছে x - 7 = 0, x +7। এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হলো +7। এভাবে যে কোনো মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। এছাড়া আরো যদি দেখি K2Cl2 7, তুমি আমরা বের করি, তাহলে এখানে +1 × 2 প্লাস x × 2 প্লাস -2 × 7 = 0। যেহেতু এখানে অক্সিজেন 60টি মৌল রয়েছে, তাই -2 × 0, অক্সিজেন গ্রুপ 16 -2 জারণ মান। তো +2 + 2x - 14 = 0, তাহলে 2x - 12 = 0, 2x = 12, that means x = 6 +6। এখানে ক্রোমিয়ামের জারণ মান +6, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করে এই যৌগটি গঠন করেছে। তাহলে আমরা এখানে জারণ মান দেখলাম, নির্ণয় কয়েকটা যৌগ। এর বাইরে কিছু যৌগ আছে, এগুলো একটু জেনে রাখা দরকার। আমাদের রাসায়নিক বিক্রিয়ায় যে জারণ সংখ্যা নির্ণয় করার প্রয়োজন পড়তে পারে। আমরা যদি ক্রোমিক সালফেট লিখি, CF2SO4 ক্রোমিক সালফেটের ক্রোমিয়ামের জারণ মানটা আমরা বের করব। ক্রোমিয়ামের জারণ মানটা যদি আমরা বের করি, তাহলে এখানে ক্রোমিয়াম হবে x × 2 প্লাস, দেখো সালফেট এটা একটা ঋণাত্মক আয়ন, এটা জারণ মান হলো -2। এর আগে আমরা দেখেছি তো -2 × 3 = মানটা হবে 0, যেহেতু নিরপেক্ষ যৌগ। তাহলে এখানে দাঁড়াচ্ছে 2x, যে এখানে -6 = 0, 2x = 6, x = +3, অর্থাৎ ক্রোমিয়াম এখানে জারণ সংখ্যা হলো +3। এই হলো তোমাদের ক্রোমিক সালফেটের জারণ মান। এবার আরো কিছু জারণ মান, যেমন জটিল যৌগের কিছু জারণ মান আছে। এখানে আয়রনের জারণ সংখ্যা আমরা নির্ণয় করবো। তাহলে এখানে পটাশিয়াম জারণ মান হলো +1 × 4 প্লাস আয়রন হলো x, আর সায়ানাইড যেটা আমরা দেখেছি জারণ মান -1 × 6 = 0। তাহলে 4 + x - 6 = 0, তাহলে x - 2 = 0, x = +2। অর্থাৎ এখানে আয়রনের জারণ মান +2। এগুলো নিরপেক্ষ কিছু যৌগ। এবার যদি আয়ন কিছু থাকে,
আয়নের ক্ষেত্রে কিভাবে বের করব? আয়ন বলতে যেমন C2O4 2- এই যৌগটাতে কার্বনের জারণ মান কত, এরকম যদি আয়ন আকার যৌগমূলক যেগুলো আমরা বলে থাকি, এই যৌগমূলকের কার্বনের জারণ সংখ্যা বের করবো x × 2 + -2 × 4 ইকুয়াল টু হবে -2, যেহেতু এখানে জারণ মান কি -2, তার মানে আমার জারণ সংখ্যাটা -2 হবে। 2x - 8 ইকুয়াল টু -2। এটা বীজগণিতের হিসাব, এটা সহজ বিষয়, তোমরা এটা সকলেই জানো। 2x equal to 8 - 2, that means 2x equal to 6, x equal to +3, জারণ সংখ্যা এখানে +3, যেহেতু জারণ সংখ্যা প্লাস মাইনাস দিয়ে লিখে এখানে +3 লেখাটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। এইভাবে যে কোনো মৌলের জারণ সংখ্যা তোমরা সহজে নির্ণয় করতে পারো। এবার আসো আমরা কিছু জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ করব, যে বিক্রিয়াগুলো তোমাদের বইয়ে আলোচনা আছে, সাধারণত পরীক্ষায় আসে যে বিক্রিয়াগুলো, এই বিক্রিয়াগুলি আমি আজকে তুলে ধরবো তোমাদের সামনে। তো তোমরা জারণ সংখ্যা আরো অনেক উদাহরণ আছে তোমাদের বইতে, এই উদাহরণগুলি তোমরা সকলে একটু মনোযোগ সহকারে দেখবে। একটু আসছে তো যে বিক্রিয়াগুলো এখন আমরা আলোচনা করি, যে কি ধরনের জারণ বিজারণ বিক্রিয়া আমরা আজকে শিখব। জারণ বিজারণ বিক্রিয়াগুলোর মধ্যে একটু সহজে আমি তোমাদের সামনে তুলে ধরি, যেন বিক্রিয়াগুলো তোমরা সহজে করতে পারো, সেইভাবে আমি বিক্রিয়াগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো জারণ বিজারণ বিক্রিয়া, আমি জারক এখানে বিক্রিয়া অংশগ্রহণ করবে, আমি এখানে একটা রাখবো মাধ্যম, মানে জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে একটা মাধ্যমের প্রয়োজন হয়, আর এই দিকটাতে আমরা রাখবো বিজারক। আমি এইভাবে যদি বিক্রিয়াগুলো জারক মাধ্যম বিজারক লিখে বিক্রিয়াগুলো করি, তাহলে আমার জন্য বিক্রিয়াগুলো করা অনেক সহজ হয়ে যাবে, সহজে আমরা মনে রাখতে পারবো বিক্রিয়াগুলো। তো এখানে আমি জারক হিসাবে যে জারকগুলো সবচেয়ে বিক্রিয়া বেশি অংশগ্রহণ করতে দেখা যায়, এর মধ্যে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই জারকের অনেকগুলো বিক্রিয়া রয়েছে। তারপরে আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে তোমাদের আছে কপার সালফেট, এই যৌগটাতে কিছু বিক্রিয়া রয়েছে। I2, এই জারকগুলি দিয়ে তোমাদের, এই চারটা জারকে আপাতত আমি দিলাম, এইগুলি দিয়ে তোমাদের ম্যাক্সিমাম বিক্রিয়া যেগুলো তোমাদের বইয়ে আলোচনা আছে এবং পরীক্ষায় আসে এই রিলেটেড বিক্রিয়াগুলি বেশি। আর মাধ্যম হিসাবে এখানে দিলাম H2SO4, এটা কি মাধ্যম? অম্লীয় মাধ্যম। অম্লীয় মাধ্যম মানে এই যে বিক্রিয়াগুলো ম্যাক্সিমাম অম্লীয় মাধ্যমে তোমাদের বই বিক্রিয়াগুলো দেওয়া আছে। ক্ষারীয় মাধ্যম বিক্রিয়া হয়, তবে ক্ষারীয় মাধ্যম বিক্রিয়াগুলো তোমাদের এখানে তেমন একটা আলোচনা নেই, আমি এগুলো আলোচনা আজকে করছি না, পরবর্তী সময় আবার সেগুলো নিয়ে আলোচনা করব। তো অম্লীয় মাধ্যম বিক্রিয়াগুলো আজকে আমরা শিখিনি। তো অম্লীয় মাধ্যম হিসাবে সবচেয়ে উৎকৃষ্ট হলো সালফিউরিক অ্যাসিড। এবার আসলে আমি বিজারক, যে বিজারকগুলো এখানে বিক্রিয়া অংশগ্রহণ করে, যেমন ফেরাস সালফেট, যে কমন বিজারক পদার্থ, অক্সালিক অ্যাসিড H2CO4 বিজারক হিসেবে অংশগ্রহণ করবে এখানে, H2S হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, তারপরে তোমাদের হ্যালাইড গুলোর মধ্যে যেমন এখানে পটাশিয়াম আয়োডাইড নিলাম, যে কোনো হ্যালাইড, সোডিয়াম আয়োডাইড হতে পারে, এটা যে কোনো হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড হতে পারে। এই যৌগগুলো এখানে বিজারক হিসেবে কাজ করবে। এর বাইরেও একটা বিজারক পদার্থ রয়েছে Na2H2O3, যা আমরা সোডিয়াম থায়োসালফেট বলে থাকি। এই হলো তোমাদের জারক, মাধ্যম, বিজারক। এইগুলোর মধ্যে আমরা বিক্রিয়াগুলো করে বিক্রিয়াগুলো শেখার চেষ্টা করবো আজকে। তো আমি একটু সহজ করে বিক্রিয়াগুলো কিভাবে তোমরা সহজে করবে। এই যে দুইটা জারক পদার্থ, এই মাধ্যমটাকে নিয়ে কার সাথে, যেমন এই পটাশিয়াম ডাইক্রোমেট এই সালফিউরিক অ্যাসিডের সাথে নিয়ে এই যে প্রথম যেগুলো আছে একবারে এই পর্যন্ত 1 2 3 4 5টা, এই 5টা উপাদানের সাথে এখানে আয়োডিন ক্লোরিন একই রকমই হবে। এই পটাশিয়াম ডাইক্রোমেট এই সালফেট নিয়ে এই 5টার সাথে কটা বিক্রি হবে? 5টা বিক্রি হবে। একইভাবে আবার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই সালফিউরিক অ্যাসিডকে নিয়ে আবার এই 5টার সাথে আরো 5টা, তাহলে কটা বিক্রি হয়ে গেল? 10টা বিক্রি হয়ে গেল। এখানে আমার 10টা বিক্রি আমরা এখানে শিখে নেব। আর এই কপার সালফেট আর পটাশিয়াম আয়োডাইডের ক্ষেত্রে আমি একটু দিয়ে দিই, এটা সরাসরি
এটার সাথে এটা বিক্রিয়া করবে, আয়োডিন সরাসরি এটার সাথে এটা বিক্রিয়া করবে। এখানে এই দুটার ক্ষেত্রে বিক্রিয়া ক্ষেত্রে মাধ্যম প্রয়োজন হবে না। এগুলো আবার পরবর্তীতে আয়োডোমিতি আয়োডিমিতিতে এগুলো নিয়ে বিস্তার আলোচনা আছে, সেখানে আমরা আলোচনা করব পরবর্তী সময়ে। এখন আমরা এগুলো বিক্রিয়া তো এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেট, কটা বিক্রিয়া হলো? 3টা। তো সেই উৎপাদগুলো কি হবে এটা যদি আমি একটু ধারণা নিই তাহলে আমি বিক্রিয়াগুলো ঝটপট লিখে ফেলতে পারবো। তো এটার জন্য আমরা একটু শর্টকাট নিয়ম করে দিই। যদি সালফিউরিক অ্যাসিড থাকে, ফেরাস সালফেট থাকে, সালফিউরিক অ্যাসিড যদি মাধ্যম হিসেবে কাজ করবে, যেহেতু আমরা ধরে নিচ্ছি এখানে, তাহলে ফেরাস সালফেটটা সবসময় কি হবে? ফেরিক সালফেট হয়ে যাবে। ফেরাস সালফেট কি উৎপাদ কি হলো কি হবে? ফেরিক সালফেটে পরিণত হবে। অক্সালিক অ্যাসিড থাকলে সে সবসময় কি উৎপন্ন করবে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে উৎপাদন। হাইড্রোজেন সালফাইড থাকলে সে কি উৎপন্ন করবে? সালফার উৎপন্ন করবে। H2 থাকলে ওটা উৎপন্ন করবে। আর এই যে উপাদানগুলো থাকলে, এগুলো থাকলে সবসময় এই যে I2/Cl2 এই জাতীয় উপাদান তৈরি হবে। আর এটা যদি থাকে, এটা তোমার Na2S4O6 এই যৌগটা তৈরি করবে, সোডিয়াম টেট্রাথায়োনেট তৈরি করবে। এটা কেন? তাহলে আমি বিজারকগুলো উৎপাদে কি কি তৈরি করবে সেটা বলি। এবার আসলে জারক যদি থাকে সে কি তৈরি করবে? যেমন পটাশিয়াম ডাইক্রোমেট সালফেট থাকলে সে ক্রোমিক সালফেট তৈরি করবে, Cl2SO4 তৈরি করবে। ম্যাঙ্গানিজ থাকলে এটা MnSO4 তৈরি করবে, ম্যাঙ্গানিজ সালফেট। আর এগুলো এটা কিউপ্রাস যৌগ তৈরি করে, এটা আয়োডাইড লবণ তৈরি করে। এটা আমরা বিক্রিয়া দিলে তখন দেখতে পাবো। আপাতত এই উপাদানগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমি সহজে বিক্রিয়াগুলো করতে পারবো, এখানে জারণ বিজারণ বিক্রিয়াগুলো করে নিতে পারবো। তো উৎপাদগুলো আমরা জানলাম, এবার আমরা বিক্রিয়াগুলো একটু করে শেখার চেষ্টা করি যে কিভাবে শর্টকাট এই বিক্রিয়াগুলো আমরা করতে পারি। তো প্রথমে আমরা বিক্রিয়াগুলো 1 নম্বর দিয়ে যদি আমি সবগুলো কিছু কিছু বিক্রিয়া লিখে দেবো, বাকি বিক্রিয়াগুলো তোমরা প্র্যাকটিস করে নিজেরা লিখে নেবে। তো প্রথমে একটা বিক্রিয়া লিখলাম, পটাশিয়াম ডাইক্রোমেট Cl2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট। এই যে বিক্রিয়াটা, তাহলে শর্টকাট কিভাবে? আরেকটু কথা বলে রাখি, এখানে যদি উভয় যৌগে যদি পটাশিয়াম রয়েছে, যদি পটাশিয়াম থাকলে পটাশিয়াম সালফেট হবে, আর সোডিয়াম থাকলে সোডিয়াম সালফেট, এই যৌগগুলো হয়ে থাকবে। আর এখানে কমন একটা যৌগ হবে, পানি উৎপন্ন হবে। যেহেতু হাইড্রোজেন অক্সিজেন যে যৌগেই থাকে বিক্রিয়কে, ওই যৌগে সাধারণত পানি উৎপন্ন হয়ে থাকে। তো এই দুইটা কমন থাকবে, একটা পটাশিয়াম সালফেট বলছে, একটা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আগে আমরা এখান থেকে লিখে নিই যে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট আছে, সে উৎপাদ কি তৈরি করবে? ক্রোমিক সালফেট। তাহলে এখানে ক্রোমিক সালফেটে লেখা Cl2SO4 ক্রোমিক সালফেট। আর যেহেতু এখানে আছে বিজারক কি আছে, যে বিজারক ফেরাস সালফেট, সে কি তৈরি করবে? ফেরিক সালফেট। তো ফেরিক সালফেট লিখে দিলে Fe2SO4 প্লাস, আর ওই যে বললাম দুইটা উপাদান কমন থাকবে, একটা হলো কি পানি, আরটা এখানে হলো K2SO4 পটাশিয়াম সালফেট। যদি এখানে পটাশিয়াম থাকে সেই জিনিসটা খেয়াল রাখবে, আর সোডিয়াম থাকলে আরেকটা উপাদান হবে সোডিয়াম সালফেট। এবার এই যে একটা বিক্রিয়া আমরা করে নিলাম, তাহলে আমি এখানে যদি তুমি জারক চেঞ্জ করো, ধরো আমি জারকটা চেঞ্জ করলাম না, আমি জারক K2Cl2O7 রাখলাম। এবার বিজারকটা আমি পরিবর্তন করি, বিজারকটা আমি অক্সালিক অ্যাসিড ব্যবহার করি। তাহলে দেখো এখানে শুধু এই বিজারকের উপাদানটা চেঞ্জ হবে, আর বাকি সব একই থাকবে আগের মতই। তো সিম্পল হয়ে গেল বিক্রিয়াটা। এখানে ক্রোমিক সালফেট হবে Cl2SO4 প্লাস, এখানে এই যে বিজারক পটাশিয়াম অক্সালিক অ্যাসিড রয়েছে, সে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, প্লাস আর ওই যে দুইটা উপাদান, একটা হলো পানি, একটা হলো পটাশিয়াম সালফেট K2SO4। ব্যাস, আমার বিক্রিয়া তৈরি হয়ে গেল। এবার আসো আমি যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ব্যবহার করি, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যবহারটা আমি করে লিখছি। দেখো KMnO4 প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস, তুমি এখানে আমরা তো আগে জেনে নিলাম, এটা থাকলে ফেরিক সালফেট হয়, এটা থাকলে কার্বন ডাই H2S ব্যবহার করি, বা H2S ব্যবহার করলাম আমি H2S। তাহলে সেই ক্ষেত্রে কি তৈরি হবে? দেখো KMnO4 থাকলে আমার বলা আছে যে ম্যাঙ্গানিজ সালফেট হবে MnSO4। এটাকে লিখে নিই আমি MnSO4 প্লাস, তোমার এটা থাকলে কি হবে? যে সালফার উৎপন্ন হবে, সালফার। আর তোমার দুটো উৎপাদিত কমন পানি, আর এটা হলো তোমার K2SO4। ব্যাস, আমরা
উৎপাদ পেয়ে গেলাম খুব সহজেই। এবার তোমরা আরো এই বিক্রিয়াগুলো করবে, কেএমএল সালফিউরিকের সাথে নিয়ে এটার সাথে বিক্রিয়া করবে, এটার সাথে করবে, শুধুমাত্র এখানে এই যে এটা চেঞ্জ হবে আর এই তিনটা উপাদান কমন থাকবে এখানে। এটা থাকলে এই যে এই সালফার, এখানে ফেরিক সালফেট হবে, যদি এখানে ফেরাস সালফেট থাকে, আর এখানে যদি অক্সালিক অ্যাসিড থাকে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, বাকি সবটা একই রইল। বিক্রিয়াগুলো অনেক সহজে তোমরা সবগুলো বিক্রিয়াগুলো উপস্থাপন করতে পারবে। আরেকটা বিক্রিয়া আমি লিখি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তোমরা চারটা তোমাদের রেখে তোমরা কাজগুলো করবে। আমি চারটা মুছে নিলাম। এখানে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট রইল, আবার মাধ্যম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলাম, এখানে পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করলাম, তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? সে ম্যাঙ্গানিজ সালফেট কমন সেটা থাকবেই। তারপরে এই যে পটাশিয়াম আয়োডাইড থেকে কি উৎপন্ন হবে? আয়োডিন, যেখানে লেখা আছে আয়োডিন উৎপন্ন হবে। আর হবে তোমার ওই যে পানি এবং পটাশিয়াম সালফেট। এইভাবে আমরা তিনটা বা দুইটা বা তিনটা করে বিক্রিয়া দেখিয়েছি। তোমরা এখান থেকে 10টা বিক্রিয়া লিখে নেবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 5টা বিক্রিয়া এবং পটাশিয়াম ডাইক্রোমেটের যে 5টা বিক্রিয়া আছে, 10টা বিক্রিয়া যদি আয়ত্ত করতে পারো, এরপরে আমরা এগুলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সাহায্যে সমতাকরণ, এটা আমরা পরবর্তীতে শিখবো সেটা। এছাড়া আসলে নিচে যে আরো দুটো বিক্রিয়া ছিল সরাসরি, যেগুলো মাধ্যম ছাড়া বিক্রিয়া অংশগ্রহণ করে বলছি, এই বিক্রিয়াগুলো আমি এখানে লিখছি। এর মধ্যে একটা বিক্রিয়া হলো তোমার কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। আপাতত বিক্রিয়াটা মুখস্থ করে নিতে পারো। কি উৎপন্ন হবে? এখানে Cu2I2 কিউপ্রাস আয়োডাইড উৎপন্ন হবে, K2SO4 উৎপন্ন হবে, আর I2 উৎপন্ন হবে। আমি সমতা লিখছি না, সমতা যখন শিখবো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো, সেখান থেকে আমরা সমতাকরণটা লিখতে পারি। এরপরে আসো আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া অংশগ্রহণ করেছে এখানে। সেক্ষেত্রে তোমার যেটা উৎপন্ন হবে সোডিয়াম আয়োডাইড, আয়োডিন থাকলে আয়োডাইড উৎপন্ন হবে, আয়োডাইড থাকলে আয়োডিন উৎপন্ন হবে। এখানে আয়োডাইড ছিল, আয়োডিন উৎপন্ন হয়েছে, আর আয়োডিন থাকলে আয়োডাইড উৎপন্ন হবে। এটা সহজ পদ্ধতি আছে এটা। আর এটা সোডিয়াম টেট্রাথায়োনাইড, Na2SO4O6, সোডিয়াম টেট্রাথায়োনাইড উৎপন্ন করবে। এই হলো তোমাদের এই যে এখানকার যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো তোমাদের বিভিন্ন বইয়ে বা আলোচনা আছে বা পরীক্ষা যেগুলো বেশিরভাগ সময় আসে, এই বিক্রিয়াগুলো আপাতত আমি লিখলাম এবং বিক্রিয়াগুলো আয়ত্ত করার চেষ্টা কিভাবে করবে সেগুলো আজকে দেখাবো। তো বিক্রিয়াগুলো যদি সহজে সম্পূর্ণ করতে পারো, তাহলে তোমাদের উদ্দীপক হিসাবে এরকম আংশিক বিক্রিয়া তুলে দিতে পারে। তোমাকে বিক্রিয়া সম্পূর্ণ করে বলবে যে বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করে, তখন সেই সমতাকরণ পদ্ধতিটা আমরা আজকে আর দেখাবো না, সেটা আগামী ক্লাসে আমরা সমতাকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সেই ক্লাসের পর্যন্ত আজকে যে ক্লাসগুলো আমি করলাম সেগুলো একটু মনোযোগ সহকারে যদি দেখো, এগুলো বোঝার চেষ্টা করো, তাহলে এই অধ্যায়ের এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো অনেক সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।